আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। আওয়ামী লীগের আমলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ, বললেন প্রধানমন্ত্রী। কারো মুখাপেক্ষী থাকবে না বাংলাদেশ। চিকিৎসক ও রোগী সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইন হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদেশ নিরুৎসাহিত করতে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান। চলমান তাপদাহের তীব্র অসহনীয় গরমে অতিষ্ঠ দেশবাসী। দেশের 7 বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 50 বছরে দেশের উন্নয়ন হয়েছে প্রথাগতভাবে, বললেন অর্থনীতিবিদরা। অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও প্রাতিষ্ঠানিক বেশ কিছু ক্ষেত্রে রয়েছে পিছিয়ে। সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ নিহত 2। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েও দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে আয়োজিত প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকেই শস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে গবেষণার উপর আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারাই বলেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু, যা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 4,23,00,000, এখন 7,98,00,000, প্রায় 2 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। পোলট্রি যেটা ছিল মাত্র 18,06,00,000 পোলট্রির সংখ্যা, এখন তা 52,79,00,000, অর্থাৎ 4 গুণ আমরা বৃদ্ধি করেছি। বিগত সরকার দেশের মানুষের ডাল ভাতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে এখন মাছ ভাতের অভাব নেই বলে জানান শেখ হাসিনা। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের মনে আছে, ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন এবং খাদ্যের প্রক্রিয়াজাতকরণের উপর গুরুত্ব আরোপ করে কারোর মুখাপেক্ষী না হয়ে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। জাতিপিতা তো বলেছেন আমাদের সোনার মাটি, সোনার মাটিতে যা দেবো তাই ফসল হবে। এবং আপনারা আজকে দেখেন আমাদের পেঁয়াজ উৎপাদনে এখন বোধহয় প্রায় 40% আমরা নিজেরাই উৎপাদন করতে পারি। কাজে এবং এটার উপর গবেষণাও চলছে। এরপর কারোর কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না, আমরা নিজেরা উৎপাদন করব প্রতিটি জিনিস। সেইভাবে আমাদের কিন্তু চলতে হবে। পরে 2 দিনব্যাপী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালক সহ অন্যান্য চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, তিনি যেমন চিকিৎসকদের মন্ত্রী তেমনি রোগীদেরও মন্ত্রী। বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে তিনি দেশে চিকিৎসকদের আরও বেশি সেবা মনোভাবী হওয়ার অনুরোধ জানান। স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে কুমিল্লায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী।
আমি চিকিৎসকদের সুরক্ষা অবশ্যই দিব, রোগীদের সুরক্ষাও আমাকে দেখতে হবে, কারণ আমি কিন্তু মন্ত্রী, যেরকম চিকিৎসকদেরও মন্ত্রী, আমি রোগীদেরও মন্ত্রী। স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে যেভাবেই হোক আমি এটা সংসদে পাস করব। একমাত্র ভারতের সমর্থন নিয়ে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার দেশের জনগণকে বন্দী করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ঢাকা মহানগর উত্তর অন্তর্গত 7টি থানার কারা নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সম্মানে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রিজভী দাবি করে বলেন, গ্রেপ্তার ও নির্যাতনে অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করছেন। দমন পীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে সরকারকে সতর্ক করেন তিনি। নাগরিক স্বাধীনতাকে আপনারা আজকে কুক্ষিগত করেছেন। আজকে আইন, আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছু আপনাদের হাতের মুঠোয়, সবকিছু আপনারা কুক্ষিগত করে রেখেছেন। চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশবাসী। বিভিন্ন জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই করছে। এ অবস্থা প্রায় অপরিবর্তিত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এতে তাপমাত্রায় তেমন তারতম্য আসবে না বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস আরও বলছে, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় নায়িকা পরিমণিকে হাজির হতে সমন জারি করেছেন আদালত। এর আগে পরিমণি ও তার সহযোগী জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ আবেদন করেন বাদীর আইনজীবী। গত 18 মার্চ ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। প্রতিবেদনে মদ পার্সেল করে না দেয়ায় পরিমণি ভাঙচুর চালান বলে উল্লেখ করা হয়েছে। 2022 সালের 6 জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বান্দরবান পৌঁছে প্রথমে 11 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে 11 বিজিবি কার্যালয় পরিদর্শন করেন বিজিবির ডিজি। পরে তিনি মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া জান্তা বাহিনীর 261 সদস্যের খোঁজ খবর নেন। এ সময় তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর পালিয়ে আসার স্পটগুলোরও খোঁজ খবর নেন। সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বান্দরবানের রুমায় মসজিদে হামলা, সোনালী ব্যাংকে ডাকাতি, টাকা অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের 52 সদস্যকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে এবং বাসে করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সদস্য ও সহযোগী সহ 57 জনকে আদালতে হাজির করা হয়, যাদের মধ্যে ছিল 18 জন নারী এবং 39 জন পুরুষ। এ সময় পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে 5 দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালত 52 জনকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর এবং একজনকে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। গত 50 বছরে দেশের উন্নয়ন প্রথাগতভাবে হয়েছে বলে মনে করেন দেশের অর্থনীতি খাতের বিশিষ্টজনরা। তাদের মতে দেশে অবকাঠামোগত দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন হলেও সুশাসন, শিক্ষার মতো প্রাতিষ্ঠানিক বেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। সিপিডির আয়োজনে বাংলাদেশের অর্থনীতির 50 বছর শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন SM খুরশেদ আলম। অর্থনীতির 50 বছর বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
মোড়ক উন্মোচন শেষে বাংলাদেশের অর্থনীতির ও আর্থসামাজিক উন্নয়ন অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন দেশের অর্থনীতিবিদরা। আগামীতে ইকোনমিক এজেন্ডা ইজ এ পলিটিক্যাল এজেন্ডা। উই অলসো নিড a very strong competition of development vision, and hopefully this book is a first step towards that, engaging in that. দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন, এমডিজি, সোশ্যাল প্রোটেকশন, এই ধরনের বিভিন্ন থিমকে ঘিরে একটা উন্নয়ন উদ্যোগের কোয়ালিশন গড়ে উঠেছে। আর দ্বিতীয় যেটা আমরা দেখেছি অ্যাসপিরেশন, সেটা হলো ব্যক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে যে তথাকথিত যে কম্পিটিটিভ পার্টি স্টেট, সেটাও কিন্তু এক অর্থে ইলেকশনের পরদিন থেকেই ডমিনেন্ট পার্টি স্টেট। তো সেই অর্থে আমি বলবো যে বাংলাদেশে 43 বছর ধরে ডমিনেন্ট পার্টি স্টেট আছে, যেটা এই মুহূর্তে বাংলাদেশে দেখছেন। বক্তারা বলেন, দেশের অর্থনীতির দৃশ্যমান কিছুটা হলেও শিক্ষা, সুশাসন, রাজনীতি সহ প্রাতিষ্ঠানিক কাঠামোর তেমন উন্নয়ন হয়নি। এমপি, সংসদ সদস্য থানায় গিয়ে তার আত্মীয়কে ছাড়িয়ে এনেছেন, সবকিছু বাধা বিপত্তি অতিক্রম করে। অর্থাৎ রাষ্ট্রই একমাত্র শক্তি প্রয়োগের ক্ষেত্রে ক্ষমতা ব্যবহার করছে না, বরং প্রভাবশালী ব্যক্তিদের বল প্রয়োগের অনুমতিও তারা দিচ্ছে। প্রেজেন্টিং আর্গুমেন্টস, হোল্ডিং ডিসকাশনস, হোল্ডিং ডিবেটস in order to find solutions, instead of suppressing dissent, instead of denouncing and abusing dissenters, crept into our culture. শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আলোচকরা। দেশের ভবিষ্যতের গণতন্ত্রের জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা, এসব নিয়ে এখন আমাদের আলোচনা এবং সময়ের দাবি এটাই। এস.এম. খুরশিদ আলম, মাই টিভি, ঢাকা। সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজির চালক সহ 3 জন গুরুতর আহত হন। সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিএনজিটি যাত্রী নিয়ে দোয়ারা বাজার থেকে আসছিল। বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিল। পথে সুরমা ব্রিজ এলাকায় পৌঁছলে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাগল হাসান সহ আরও 1 জন ঘটনাস্থলে মারা যান। অন্য 3 যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে বইছে শোকের মাতম। একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। আহাজারিতে ভারী চারপাশ। প্রতিনিধি শফিকুল ইসলাম জনি রিপোর্ট। আহাজারিতে ভারী চারপাশ। একসঙ্গে এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তারা মোল্লার ছেলে মিলন এবং তার স্ত্রী, 2 বাচ্চা, তার মা ছিল 5 জন, তার ভিতর 4 জন মারা গেছে। কথা ছিল ত্রাণ বিতরণ কার্যক্রমের সহযোগিতা শেষে পরিবার নিয়ে ঢাকার কর্মস্থলে ফিরবেন ফরিদপুরের মিলন মোল্লা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল তার 2 সন্তান সহ স্ত্রীর প্রাণ। প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে এই রাস্তাঘাট যেগুলো ভালো হয় সেগুলো কাজটা করুক, যাতে আমার মতন আর কোনো লোকের এরকম ছেলে মেয়ে নাতি পুতা আত্মীয়র নাম মারা যায়। মঙ্গলবারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট 15 জন, যাদের সবার বাড়ি বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায়। একসাথে এত মানুষের মৃত্যুতে জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই মৃত্যুটা মেনে নেওয়া যাচ্ছে না, দেখাই যাচ্ছে না। আমি দেখতেও ভয় পাচ্ছি যে কিভাবে দেখবো এদের। এই মিলনের স্ত্রীর মা বাবারও কোনো ছেলে সন্তান নাই, 3টাই মেয়ে, এই মেয়েটাই বড়। এদের তো পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন সরকার যদি এদের দিকে মুখ তুলে তাকায়। নিরাপত্তার অভাব এবং গাড়ির চালকদের অপ্রত্যাশিত স্পিডে গাড়ি চালানোর কারণে মূলত এটা হয়। এত মানুষের রক্তের দাগ এখনো লেগে আছে মহাসড়কের পিচে। শোকাচ্ছন্ন জেলাবাসী। এরই মধ্যে সন্ধ্যায় আবারও নগরকান্দায় ঘটল দুর্ঘটনা। সেখানে ঝরল মা ও ছেলের প্রাণ। আহত হয়েছে বাবা মেয়ে। একসাথে 15 জনের প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন আমরা এই নগদ 20,000 টাকা যারা মারা গিয়েছে এবং আহতদের 10,000 টাকা করে, এবং তারা আবেদন করলে নিহতদের 5 লাখ টাকা করে, আহতদের 3 লাখ টাকা করে তদন্ত কমিটি করা হয়েছে। বিপিডিএম 7 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। একের পর এক সড়ক দুর্ঘটনায় স্থবির হয়ে পড়েছে পুরো ফরিদপুর। সড়কের মৃত্যুর মিছিল ঠেকাতে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি সবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।
সবার সঙ্গে সহযোগিতার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIS এর আয়োজনে ডিফেন্স ডিপ্লোমেসি স্ট্র্যাটেজি ফর বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা, বিদেশি দূতাবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। দেশের বৈদেশিক ও নিরাপত্তা নীতির উদ্দেশ্য পূরণে এবং কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য প্রতিরক্ষা কূটনীতি একটি কার্যকর কূটনৈতিক হাতিয়ার এবং সংকট প্রতিরোধের ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করেন সেমিনারের বক্তারা। উপস্থাপক এবং আলোচকরা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ একটি দৃষ্টান্ত যা দেশের জাতীয় স্বার্থ ও পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে সহায়তা করবে। সেই সাথে কূটনৈতিক অঙ্গনে প্রতিরক্ষা কূটনীতির ধারণা এবং আবেদন বিস্তৃত হচ্ছে বলেও জানান বক্তারা। When I was interviewed first to be the Deputy Force Commander in United Nations back in 2020, I was asked that what is happening in the Rohingya camp. What is happening in that part of the area where I am commanding as the General Commander. দেশের সার্বভৌমত্ব রক্ষা সেনাবাহিনীর মূল লক্ষ্য উল্লেখ করে সেনাবাহিনী প্রধান বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকলেই বৈদেশিক নীতি রক্ষা করা সম্ভব। And we are doing everything, and I would like to give you a word that as Chief of Bangladesh Army is doing everything in contributing to achieving that foreign policy. And wherever there is an opportunity, whether it is told or untold, we grab and do everything so that it only fetches benefit for Bangladesh and Bangladesh become Shorar Bangla. বিশ্ব বদলাচ্ছে, তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে কূটনীতিকদেরও সেইভাবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। বিমান বাহিনীর সদর দপ্তরে অ্যাডমিন হলে প্রথমবারের মতো সামরিক বিচার ব্যবস্থা এবং বেসামরিক ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে তার সম্পর্ক শীর্ষক ল সেমিনারের আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল শাখা। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী বক্তব্যে বিমান বাহিনী প্রধান জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যুগোপযোগী টেকসই আইনি কাঠামো উন্নয়নে, বাহিনীর মধ্যকার অপরাধ সমূহের ন্যায় বিচার প্রতিষ্ঠায়, আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়নে এবং সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে বিচার ব্যবস্থার সমন্বয় সাধনে সেমিনারটি সহায়ক ভূমিকা রাখবে। এর আগে সেমিনারটি উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। বিমান বাহিনী ছাড়াও সেনাবাহিনী ও নৌবাহিনী সহ মোট 53 কর্মকর্তা সেমিনারে অংশ নেন। সমস্ত অফিসারদেরকে, সমস্ত এয়ারম্যানদেরকে আরও বেশি সচেতন হওয়া, ল সম্বন্ধে আরও বেশি এক্সারসাইজ করার জন্য, বিভিন্ন কমান্ড এক্সারসাইজ করার জন্য, পানিশমেন্ট, রিওয়ার্ড এটাই দিয়ে আমরা এগুলা সেন্টেন্স দেওয়ার আগে আরও বেশি আমরা সচেতন হব কীভাবে। চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা নির্বাচন জমে উঠেছে। যদিও প্রথম ধাপে উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা এখনও শুরু হয়নি। এদিকে প্রতীক বরাদ্দের আগেই পছন্দের প্রার্থীর পক্ষে স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাব বিস্তার করার অভিযোগ উঠেছে। তবে নির্বাচন নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে স্থানীয় প্রশাসন। জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিদ। চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা নির্বাচন জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীদের প্রচারণায় মুখর এই জনপদ। অনানুষ্ঠানিক গণসংযোগ চালাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক এস.কে. লিটন এবং বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান সহ বেশ কয়েকজন প্রার্থী। 23 এপ্রিল প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। জীবননগরকে স্মার্ট উপজেলা হিসেবে দেখতে চান ভোটাররা। উপজেলা পরিষদ চেয়ারম্যান হবেন, সে আমাদের সুখে দুঃখে থাকবেন। উপজেলায় নতুনত্ব চেয়ারম্যান চাচ্ছি, প্রশাসন এমন একটা নির্বাচন উপহার দেবে যেন সবার জনগণের দাবি। এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ভোটারদের নানাভাবে প্রভাবিত করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। যারা নিপীড়িত নির্যাতিত মানুষ, তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি সবসময় কাজ করে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি যে আমি যদি নির্বাচিত হই, আমাকে যদি জীবননগরবাসী নির্বাচিত করে, আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবো, জীবননগর উন্নয়নে আমি কাজ করতে পারবো। কারণ আমাকে জীবননগরের মানুষ খুব অল্প সময়ের মধ্যে বুকে টেনে নিয়েছে। তবে উপজেলা নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত স্থানীয় আওয়ামী লীগ। আমাদের উপজেলা আওয়ামী লীগ বা জেলা আওয়ামী লীগ সমর্থনকেই
দলের জন্য কোনো প্রার্থী মনোনীত করেনি। এখানে যাদের যোগ্যতা আছে, যাদের জনপ্রিয়তা আছে তার ভিত্তিতেই তারা নির্বাচিত হয়ে আসবেন, এটাই আমরা আশা করি। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তৎপর আছে কমিশন। 6 জন ক্যান্ডিডেট 3 পদের বিপরীতে জমা দিয়েছেন। চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন। এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রাণবন্ত একটি ইলেকশন জীবননগরবাসীকে আমরা উপহার দিতে পারব। 8 ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,55,396 জন। SM হামিম, মাই টিভি। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। আওয়ামী লীগের আমলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ বললেন প্রধানমন্ত্রী। কারো মুখাপেক্ষী থাকবে না বাংলাদেশ। চিকিৎসক ও রোগী সুরক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইন হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদেশে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান। চলমান তাপদাহের তীব্র অসহনীয় গরমে অতিষ্ঠ দেশবাসী। দেশের 7 বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 50 বছরে দেশের উন্নয়ন হয়েছে প্রথাগতভাবে বললেন অর্থনীতিবিদরা। অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হলেও প্রাতিষ্ঠানিক বেশ কিছু ক্ষেত্রে রয়েছে পিছিয়ে। সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ নিহত 2। ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।